হাই স্টুডেন্টস, কেমন আছিস সবাই? আশা করি সবাই ভালো আছিস। যেমন তোদের কথা দিয়েছিলাম যে এবার থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে কেমিস্ট্রির ভিডিও তোদের জন্য নিয়ে আসবো। দেখ, এই সপ্তাহেও তোদের জন্য একটা নতুন কেমিস্ট্রির ভিডিও আমি নিয়ে এসে হাজির হয়ে গেছি। তো আজকের আমি কি পড়বো? দেখ, আমাদের পি ব্লক কেমিস্ট্রি এখনও শেষ হয়নি। আমরা গ্রুপ 15 পড়েছি, গ্রুপ 16 পড়েছি। তো আজকের আমরা পড়বো গ্রুপ 17। ওকে, দেখ, একটা কথা আজকের বলার আছে যে আজকে জুনের শেষ, আর মাত্র 2 মাস, তারপরেই কিন্তু সেমিস্টার 3 এর তোদের পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে। ওকে, তোদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। তোরা কি রেডি আছিস? একবার নিজেকে প্রশ্ন করিস, তোরা রেডি আছিস কি না। এখন থেকেই কিন্তু প্রিপারেশন নিতে শুরু কর, সময় কিন্তু খুব একটা বেশি নেই। আর তোদের প্রিপারেশনের সাহায্যের জন্য তো আমরা তো আছি, পাশে আছি, পাশে থাকবো। তো চল, আজকের আমরা কি শুরু করছি। পি ব্লক এলিমেন্টস গ্রুপ 17। পি ব্লক মৌল কাদের বলে? স্যার, এত সোজা কোশ্চেন করছেন, পি ব্লক মৌল কাদের বলে? আচ্ছা, যে সমস্ত মৌলের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন পি সাবসেলে প্রবেশ করে তাদেরকে পি ব্লক মৌল বলে। একদম ঠিক, এটাকেই পি ব্লক মৌল বলে। তো পি ব্লক মৌলগুলির মধ্যে আজকে শুরু করব কি গ্রুপ 17। কি শুরু করব? গ্রুপ 17। তো প্রথমেই আমরা পড়ব গ্রুপ 17 মৌলগুলির ইলেকট্রন বিন্যাস, যেরকম আমরা গ্রুপ 15এও পড়েছি, গ্রুপ 16এও পড়েছি। তবে এখানে একটা কথা আমার বলার আছে যে গ্রুপ 17 দেখার আগে যারা এখনও অবধি গ্রুপ 15 আর 16 দেখে আসিসনি, তারা দয়া করে গ্রুপ 15 আর 16টা দেখে আয়। কারণ ওই গ্রুপ 15 আর 16-এর অনেক কিছু গ্রুপ 17-এ কাজে লাগবে। যেহেতু ওইগুলো আমি 15 আর 16-এ বুঝিয়ে এসেছি, তাই 17-এ সেই একই জিনিস আসলে আমি কিন্তু আর বোঝাবো না সেই জিনিসগুলো, কারণ ওইগুলো তো আমি বুঝিয়ে এসেছি, করিয়ে এসেছি। তাই গ্রুপ 17-এ সেটা বোঝানোর কোনো দরকার নেই। তো গ্রুপ 17 মৌলগুলির সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস। সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তো গ্রুপ 17 মৌলগুলির সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে রে? NH2 NP5। কি হবে? NH2 NP5। যেখানে n ইজিক্যাল টু কি? পর্যায় সংখ্যা। আমরা প্রত্যেকেই জানি যেখানে n ইজিক্যাল টু কি বেটা? পর্যায় সংখ্যা। হলো। তো আমাদের গ্রুপ 17-কে কি বলা হয়? হ্যালোজেন গ্রুপ বলা হয়। এর মধ্যে থাকে হ্যালোজেন মৌল, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অ্যাসার্টিনকে ধরা হয় না। হ্যালোজেন বলতে আমরা ফ্লুরিন থেকে আয়োডিনেই বুঝবো, ফ্লুরিন থেকে আয়োডিনই বুঝবো। তো আমি লিখে ফেলি কী কী আছে আমাদের এর মধ্যে। স্যার, ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। ফ্লুরিন কোন পর্যায়ে থাকে? সেকেন্ড পর্যায়ে। ক্লোরিন কোন পর্যায়ে? তৃতীয় পর্যায়ে। ব্রোমিন কোন পর্যায়ে? চতুর্থ পর্যায়ে। আয়োডিন কোন পর্যায়ে? পঞ্চম পর্যায়ে। তাহলে এদের সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস কী হবে? স্যার, এনের জায়গায় কি বসাবো? পর্যায়ের সংখ্যা বসিয়ে দেবো। এনের জায়গায় 2, 3, 4 বসিয়ে দেবো, আমার ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। আর এই জিনিস আমি গ্রুপ 15-এও করিয়েছি, 16-এও করিয়েছি। তাহলে ফ্লুরিনের ক্ষেত্রে কী হবে? এনের জায়গায় 2 বসাবো, 2s2 2p5। ক্লোরিনের ক্ষেত্রে 3 বসাবো, 3s2 3p5। ব্রোমিনের ক্ষেত্রে 4 বসাবো, 4s2 4p5। আর আয়োডিনের ক্ষেত্রে কি বসাবো? স্যার 5 বসাবেন, 5s2 5p5। এটাই হচ্ছে এই হ্যালোজেন মৌলগুলির সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস। আর কি বলার আছে? আজ যেটা বলার আছে যে F2। F2 কি? F2 হচ্ছে গ্যাস। F2 হচ্ছে কি? গ্যাস। F2 হচ্ছে গ্যাস রূপে এক্সিস্ট করে। Cl2 গ্যাস রূপে এক্সিস্ট করে। ব্রোমিন Br2 এটা লিকুইড হিসাবে এক্সিস্ট করে, তরল হিসাবে এক্সিস্ট করে। আর I2 এটা কঠিন হিসাবে এক্সিস্ট করে। ওকে, কঠিন হিসাবে এক্সিস্ট করে। তার মানে I2 কঠিন, ব্রোমিন লিকুইড, ফ্লুরিন আর ক্লোরিন কি? গ্যাসীয়। ওকে, নেক্সট আমরা পড়ব পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীয় ব্যাসার্ধ। আমরা প্রত্যেকেই জানি গ্রুপের ওপর থেকে নিচে নামলে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। গ্রুপের ওপর থেকে নিচে নামলে আমরা বহুবার পড়েছি, গ্রুপের ওপর থেকে নিচে নামলে সাইজ কি করে? ইনক্রিজ করে। সাইজ কি করে? ইনক্রিজ করে। কেন করে? সেগুলো গ্রুপ 15 আর 16-এ পড়িয়ে রাখা হয়েছে। তাহলে আমাদের এই ছিল পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীয় ব্যাসার্ধ। আয়নীয়
ব্যাসার্ধ। এই হচ্ছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীয় ব্যাসার্ধ। গ্রুপের ওপর থেকে নিচে নামলে সাইজ কি করে, ইনক্রিজ করে। নেক্সট আমরা পড়ব তড়িৎ ঋণাত্মকতা। তো সাইজের সঙ্গে তড়িৎ ঋণাত্মকতার কি সম্পর্ক? সাইজের সঙ্গে তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটির ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমরা জানি বেশিরভাগ পর্যায়বৃত্ত ধর্মের সাইজের সাথে সম্পর্ক হয় কি, ব্যস্তানুপাতিক। অর্থাৎ সাইজ বাড়লে তড়িৎ ঋণাত্মকতা কমবে, সাইজ কমলে তড়িৎ ঋণাত্মকতা কি হবে, বাড়বে। তো কি আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওপর থেকে নিচে নামছি, সাইজ ইনক্রিজ করছে। সাইজ ইনক্রিজ করলে তড়িৎ ঋণাত্মকতা কি করবে, ডিক্রিজ করবে। কারণ সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক স্যার, ব্যস্তানুপাতিক হলো। এবার এখানে যেটা বলার, ফ্লুরিন হচ্ছে সবচেয়ে তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল। কারণ ফ্লুরিনের আকার কি, সবচেয়ে ক্ষুদ্র। তাই ফ্লুরিন হচ্ছে কি সবচেয়ে তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল। নেক্সট আমরা চলে যাব ইলেকট্রন গ্রহণ এনথালপি। তো ইলেকট্রন গ্রহণ এনথালপি, বিশেষ করে গ্রুপ 17-এর ইলেকট্রন গ্রহণ এনথালপি আর গ্রুপ 16-এর ইলেকট্রন গ্রহণ এনথালপি সেম। গ্রুপ 16 পড়ানোর সময় আমি বলেছিলাম সেম রিজন লাগবে গ্রুপ 17-এর ইলেকট্রন গ্রহণ এনথালপি পড়ার সময়। অ্যাকচুয়ালি ইলেকট্রন গ্রহণ এনথালপি কার উপর ডিপেন্ড করে, সাইজের ওপর। সাইজের সঙ্গে ইলেকট্রন গ্রহণ এনথালপির কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা স্যার, ইলেকট্রন গ্রহণ এনথালপি কি? আমরা জানি কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর একটি ইলেকট্রন গ্রহণ করলে ও যে শক্তি নির্গত করে সেটাই ওই পরমাণুর কি, ইলেকট্রন গ্রহণ এনথালপি। তার মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত বাড়বে তার ইলেকট্রন আসক্তি বাড়বে। ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত কমে যাবে ইলেকট্রন আসক্তিও কি হয়ে যাবে, কমে যাবে। স্যার আমরা প্রত্যেকেই জানি, কারণ আমি এই জিনিসটা গ্রুপ 15 পড়ানোর সময়ও বলেছি, গ্রুপ 16 পড়ানোর সময়ও বলেছি। তাহলে যদি সাইজের ওপর ইলেকট্রন আসক্তি নির্ভর করে, তাহলে আমরা যদি অর্ডার অফ ইলেকট্রন আসক্তি দেখি বা ইলেকট্রন আসক্তির ক্রমগুলো আলোচনা করি, ইএ মানে ইলেকট্রন অ্যাফিনিটি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লুরিন থেকে আয়োডিনের দিকে যাব, সাইজ স্যার বাড়বে। সাইজ বাড়লে তড়িৎ ঋণাত্মক ইলেকট্রন আসক্তি কি হয়ে যাবে, কমে যাবে। অর্থাৎ এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা তো হবে না। কারণ আমি ফার্স্টেই বলেছি গ্রুপ 16 মৌলগুলির ইলেকট্রন গ্রহণ এনথালপি যা হয়েছিল গ্রুপ 17-এর ক্ষেত্রে ঠিক একই জিনিস হবে। গ্রুপ 16-এ কি হয়েছিল, সালফারের ইলেকট্রন আসক্তি অক্সিজেনের থেকে বেশি হয়ে গিয়েছিল। এখানেও ঠিক তাই হবে। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি অর্থাৎ কারেক্ট অর্ডার কি হবে, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের থেকে বেশি হবে। তারপরে অ্যাজ ইউজুয়াল ব্রোমিন অ্যান্ড আয়োডিন, অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের থেকে কি হবে, বেশি হবে। ঠিক যেমন গ্রুপ 16-এ হচ্ছিল, সালফারের ইলেকট্রন আসক্তি অক্সিজেনের থেকে কি হচ্ছিল, বেশি হচ্ছিল। কেন হচ্ছে স্যার, কারণটা সেই সেম গ্রুপ 16-এর মতো। তো এখানে ফ্লুরিনের ক্ষেত্রে কি হয়, অক্সিজেনের মতো ফ্লুরিনেরও আছে 2p উপকক্ষ। এই তো পড়েছি, আজকেরই পড়েছি। অক্সিজেনের কি আছে, এই অক্সিজেনের মতো ফ্লুরিনের কি আছে, 2p উপকক্ষ। সালফারের মতো ক্লোরিনের কি আছে, 3p উপকক্ষ। তো অক্সিজেনের মতো ফ্লুরিনের কাছে কি আছে, 2p উপকক্ষ। তো 2p উপকক্ষের আকার কি, ছোট। তার মানে ইলেকট্রন ডেন্সিটি কি, বেশি। অর্থাৎ 2p উপকক্ষের ভেতর ইলেকট্রন বিকর্ষণ বলটা কি, অনেক বেশি। তাই বাইরে থেকে কোনো ইলেকট্রন ফ্লুরিনের 2p উপকক্ষে যখন যুক্ত হতে চায় সে অধিক বিকর্ষণ বল অনুভব করে। অর্থাৎ সেই ইলেকট্রন 2p উপকক্ষে প্রবেশ করতে চায় না। অর্থাৎ ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কি হয়ে যায়, কমে যায়। তার মানে তার ইলেকট্রন আসক্তিও কি হয়ে যায়, কমে যায়। ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, সালফারের মতো ক্লোরিনেরও আছে 3p উপকক্ষ। 3p উপকক্ষের আকার কি, তুলনামূলকভাবে বড়, যার জন্য ইলেকট্রন ঘনত্ব কি, কম। আকার বড় হলে ইলেকট্রন ডেন্সিটি কি হয়ে যায়, কমে যায়। তো তার জন্য কি হয়, 3p উপকক্ষের ভেতর ইলেকট্রন বিকর্ষণ বল কি হয়, কম হয়। সেই জন্য বাইরে থেকে আসা কোনো ইলেকট্রন ক্লোরিনের 3p উপকক্ষে সহজেই প্রবেশ করতে পারে, কারণ সে কম বিকর্ষণ বল অনুভব করে। তার মানে ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা ফ্লুরিনের থেকে কি হয়, বেশি হয়। আর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হলে তার ইলেকট্রন আসক্তিও কি হবে, বেশি হবে। তো এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের থেকে বেশি হয়, সেম অ্যাজ গ্রুপ 16। তো
তো এটা আমাদের মনে রাখতে হবে, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের থেকে বেশি হয়, সেম রিজন অ্যাজ গ্রুপ 16। নেক্সট হচ্ছে বন্ধন বিয়োজন এনথালপি, অত্যন্ত একটা ইম্পর্টেন্ট টপিক ফর গ্রুপ 17। বন্ধন বিয়োজন এনথালপি অর্থাৎ বন্ড ডিসোসিয়েশন এনথালপি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জিও বলতে পারিস, ডিসোসিয়েশন এনার্জি। অ্যাকচুয়ালি আমরা কি পড়েছি গ্রুপ 15 বা 16-এ, জেনারেলি আমরা কি দেখেছি যে বন্ধন দৈর্ঘ্য যত বড় হয় বন্ধন শক্তি কম হয়, কারণ বড় লাঠিকে আমি সহজেই ভাঙতে পারি, আর ছোট লাঠিকে ভাঙতে গেলে আমাকে বেশি শক্তি খরচা করতে হয়, কারণ সহজে ভাঙতে পারি না। তার মানে আমরা জেনারেলি কি জানি যে বন্ধন দৈর্ঘ্যের সঙ্গে বন্ধন শক্তি, আচ্ছা এখানে একটা কথা বলার, বন্ধন বিয়োজন এনথালপি, বন্ধন বিয়োজন শক্তি, বন্ধন শক্তি তিনটেই এক জিনিস। তো এই বন্ধন দৈর্ঘ্যের সঙ্গে বন্ধন বিয়োজন শক্তি বা বন্ধন শক্তির কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য যত বড় হবে বন্ধন শক্তি কি হয়ে যাবে? তত কমে যাবে। তাহলে আমি যদি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দেখি, যত ফ্লুরিন থেকে আয়োডিনের দিকে যাব আকার কি হবে? স্যার আকার বড় হবে, আকার বড় হলে বন্ধন দৈর্ঘ্যও কি হবে? বড় হবে। বন্ধন শক্তি কি হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ বন্ধন শক্তির ক্রম কি হওয়া উচিত? ফ্লুরিনের আকার সবচেয়ে কম, তাই ওর বন্ধন শক্তি সবচেয়ে বেশি। তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের বন্ধন বিয়োজন শক্তি কি হওয়া উচিত? সবচেয়ে কম হওয়া উচিত। কিন্তু এই জিনিসটা হয় না, এখানে একটা ব্যতিক্রম আছে, আর ব্যতিক্রম আছে বলেই তো ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট বলেই তো পরীক্ষায় আসে, ব্যতিক্রম বলেই তো পরীক্ষায় আসবে। তো ব্যতিক্রমটা কি স্যার? ব্যতিক্রমটা কি স্যার? ব্যতিক্রমটা হচ্ছে যেটা দেখা যায় যে ফ্লুরিনের বন্ধন বিয়োজন শক্তি সবচেয়ে বেশি হওয়া উচিত, কিন্তু যেটা দেখা যায় ফ্লুরিনের বন্ধন বিয়োজন শক্তি ক্লোরিন এবং ব্রোমিনের থেকে কমে যায়। অর্থাৎ ক্লোরিনের বন্ধন বিয়োজন শক্তি সবচেয়ে বেশি হয়, তারপরে ব্রোমিন আসে, তারপরে আসে ফ্লুরিন, তারপরে আসে আয়োডিন। অর্থাৎ স্যার F2 এর বন্ধন বিয়োজন এনথালপি বা বন্ধন বিয়োজন শক্তি, বন্ধন বিয়োজন এনথালপি Cl2 বা Br2 তুলনায় কম হয়। কেন কম হয় সেটাই তো প্রশ্ন। কেন কম হয় সে কারণও তোরা জানিস, কারণ এই টাইপ অফ কারণ আমি গ্রুপ 15-এও বলেছি, গ্রুপ 16-এও বলেছি, ক্যাটিনেশন প্রবণতার বলার সময়, ক্যাটিনেশন প্রবণতা ব্যাখ্যা করার সময়। তো দেখ কারণটা কি। অ্যাকচুয়ালি ফ্লুরিনের আকার কি? অত্যন্ত ক্ষুদ্র। তো ফ্লুরিনের আকার ক্ষুদ্র হওয়ার জন্য F2 অণুতে দুটি ফ্লুরিন পরমাণুর মধ্যে ডিস্টেন্স কি হবে? খুবই কম হবে, কারণ ওদের আকার খুব ক্ষুদ্র। তাহলে এই দুটো এফের মধ্যে ডিস্টেন্স কি হবে? অত্যন্ত কম হবে। তো ডিস্টেন্স কম হওয়ার জন্য এদের কাছে যে লোন পেয়ারগুলো থাকে, সেই লোন পেয়ার বিকর্ষণ কি হবে? অত্যন্ত বেশি হবে। সেই লোন পেয়ার বিকর্ষণ কি হবে? অত্যন্ত তীব্র হয়। তাহলে F2 অণুতে এফ পরমাণুর আকার অত্যন্ত ক্ষুদ্র হওয়ার জন্য এই নন বন্ডিং ইলেকট্রন বা লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ, এই লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ কি হয়? অত্যন্ত বেশি হয়। আর এই লোন পেয়ার বিকর্ষণ এতটাই বেশি হয় যে এফ বন্ধন সহজে ভেঙে যেতে চায়, এফ বন্ধন সহজে বিয়োজিত হতে চায়। সেই কারণে ওর বন্ধন বিয়োজন এনথালপি কি হয়? কম হয়। যেহেতু এফ বন্ধন সহজেই ভেঙে যেতে চায়, তাই F2 এর বন্ধন বিয়োজন এনথালপি কি হয়? কম হয়। তাহলে তার কারণ কি? ওদের লোন পেয়ার বিকর্ষণ। তো এটা মনে রাখবি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখবি। নেক্সট পড়বো এদের দ্রাব্যতা। ফ্লুরিন আর ক্লোরিন কিন্তু জলে দ্রবীভূত হয় না। ফ্লুরিন আর ক্লোরিন ডাইরেক্ট জলের সঙ্গে কি করে? বিক্রিয়া করে। ব্রোমিন জলে দ্রাব্য হয়। ব্রোমিন খুব কমই জলের সঙ্গে বিক্রিয়া করে, ব্রোমিন কি হয়? জলে দ্রাব্য হয়। কিন্তু যেটা মজার কথা
যেটা মজার কথা এবং ইম্পর্টেন্ট, I2 এর জলে দ্রাব্যতা কম, মানে I2 ইজ দ্য স্প্যারিংলি সলিউবল ইন ওয়াটার। I2 জলে স্বল্প দ্রাব্য, I2 জলে স্বল্প দ্রাব্য, কিন্তু I2 কে যদি আমি KI দ্রবণে যোগ করি, I2 কে আমি যদি KI দ্রবণে যোগ করি, তাহলে দেখব ও ওই দ্রবণে দ্রবীভূত হয়ে যাবে। I2 KI এর জলীয় দ্রবণে কি দ্রাব্য, জলে দ্রাব্য নয়, কিন্তু আমি যদি ওকে KI এর জলীয় দ্রবণে নিয়ে যাই, বা আমি যদি I2 দ্রবণে KI যোগ করি, তাহলে দেখা যাবে I2 KI এর জলীয় দ্রবণে কি হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। কেন হয়? তার কারণ I2 KI এর I মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে একটা পলিহ্যালাইড I3 মাইনাস গঠন করে, একটা পলিহ্যালাইড আয়ন I3 মাইনাস গঠন করে, মানে KI3 গঠন করে, KI3 গঠন করে, যার ফলে ও কি হয়ে যায়, জলে দ্রবীভূত হয়ে যায়, যার ফলে কি হয়ে যায়, জলে দ্রবীভূত হয়ে যায়। তাহলে ব্যাপারটা কি হলো, I2 জলে স্বল্প দ্রাব্য। এবার ওই জলীয় দ্রবণে তুই যদি KI যোগ করে দিস, তাহলে দেখবি I2 দ্রাব্যতা কি হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। কেন? কারণ I2 KI এর I মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে পলিহ্যালাইড I3 মাইনাস আয়ন গঠন করে, পলিহ্যালাইড I3 মাইনাস আয়ন গঠন করে, পলিহ্যালাইড I3 মাইনাস আয়ন গঠন করে, অর্থাৎ KI3 গঠন করে, যার জন্য ও জলে কি হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। স্যার, I3 মাইনাস গঠন করার জন্য জলে দ্রবীভূত হয় কেন? তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি I3 মাইনাস কি, একটা তো আয়ন, একটা আয়ন, I3 মাইনাস কি, একটা আয়ন, আর জল কি, ডাইপোলার আয়ন, জল কি, ডাইপোল আয়ন, জল হচ্ছে ডাইপোল মলিকুল, জল হচ্ছে একটা ডাইপোলার মলিকুল। তো কি হয়, জলের যে H প্লাস থাকে, ডাইপোল মলিকুল মানে জলের অক্সিজেনটা ডেল্টা মাইনাস, হাইড্রোজেনটা ডেল্টা প্লাস, অক্সিজেনটা ডেল্টা মাইনাস, হাইড্রোজেনটা ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস। তো যেটা দেখা যায় সেটা হচ্ছে, যেটা দেখা যায় এই I মাইনাসের সঙ্গে H প্লাসের একটা দুর্বল আকর্ষণ বল কাজ করে, একটা দুর্বল ইন্টারাকশন কাজ করে, একটা দুর্বল ইন্টারাকশন কাজ করে। এই দুর্বল ইন্টারাকশনটাকে বলে, এই দুর্বল ইন্টারাকশনটাকে বলে আয়ন ডাইপোল ইন্টারাকশন, আয়ন ডাইপোল ইন্টারাকশন, ইন্টারাকশন, আয়ন ডাইপোল ইন্টারাকশন। কারণ I3 মাইনাসটা আয়ন আর ওয়াটার হচ্ছে ডাইপোল মলিকুল, তাহলে এই যে ওয়াটারের H প্লাস আর I3 এর মাইনাস, এদের মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল কাজ করে, যাকে বলা হয় আয়ন ডাইপোল ইন্টারাকশন। আর এই আয়ন ডাইপোল ইন্টারাকশনের জন্য I3 মাইনাস গঠনের মাধ্যমেও জলে দ্রবীভূত হয়ে যায়। এই আয়ন ডাইপোল ইন্টারাকশনের জন্য I3 মাইনাস কি হয়, জলে দ্রবীভূত হয়। ওকে, তো সেই জন্য KI এর জলীয় দ্রবণে কি হয়, I2 I মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে I3 মাইনাস গঠন করে, এবং I3 মাইনাসটা কি হয়ে যায়, আয়ন ডাইপোল ইন্টারাকশনের জন্য জলে কি হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। এখানে আর একটা কাজও তোকে করতে পারে, যে I3 মাইনাস আয়নের স্ট্রাকচার কেমন দেখে নে। I3 মাইনাস আয়নের স্ট্রাকচার হচ্ছে এরকম, এটা হচ্ছে I3 মাইনাস আয়নের স্ট্রাকচার, এটা হচ্ছে I3 মাইনাস আয়নের স্ট্রাকচার, যেটা হচ্ছে সরল রৈখিক, যেটা হচ্ছে সরল রৈখিক। দিতেই পারে পরীক্ষায় যে I3 মাইনাস আয়নের গঠন বলো, তো I3 মাইনাস আয়নের গঠন কি, সরল রৈখিক, এরকম দেখতে। নেক্সট জারণ অবস্থা। দেখ, এখানে ফ্লোরিন, হ্যালোজেন মৌলগুলির মধ্যে ফ্লোরিন হচ্ছে সবচেয়ে তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল, এবং সবচেয়ে তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল হওয়ায় ফ্লোরিন সর্বদা -1 জারণ স্তর প্রদর্শন করে। ফ্লোরিন সবসময় -1 জারণ স্তর প্রদর্শন করে, কিন্তু ফ্লোরিন উচ্চ জারণ স্তর প্রদর্শন করতে পারে না, যেটা অন্যান্য হ্যালোজেন মৌলগুলি উচ্চ জারণ স্তর প্রদর্শন করতে পারে, কিন্তু ফ্লোরিন -1 ছাড়া অন্য কোনো উচ্চ জারণ স্তর প্রদর্শন করতে পারে না। তার একটাই কারণ, ফ্লোরিনে কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, ফ্লোরিনে কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, কারণ ফ্লোরিন দ্বিতীয় পর্যায়ের মৌল, আর যে কোনো দ্বিতীয় পর্যায়ের মৌলগুলিতে কোনো ডিকক্ষক থাকে না, ডিকক্ষক থাকে তৃতীয় পর্যায়ের মৌলগুলি থেকে। তো সেই জন্য ডিকক্ষক না থাকায় ফ্লোরিন -1 ছাড়া অন্য কোনো উচ্চ জারণ স্তর প্রদর্শন করে না।
কিন্তু গ্রুপের অন্য মৌলগুলো যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা -1 থেকে শুরু করে +7 পর্যন্ত সমস্ত জারণ স্তর প্রদর্শন করে। অর্থাৎ গ্রুপের অন্যান্য হ্যালোজেন মৌলগুলো -1 ছাড়া উচ্চ জারণ স্তর প্রদর্শন করতে পারে। তার কারণ ভ্যাকেন্ট ডি অরবিটাল, তার কারণ ফাঁকা দ্বিকক্ষক ব্যবহার করে ওরা ওদের অষ্টক সম্প্রসারিত করতে পারে। আর অষ্টক সম্প্রসারণের মাধ্যমেই ওরা উচ্চ জারণ স্তর কি করে? প্রদর্শন করে। অষ্টক সম্প্রসারিত করতে পারে। ক্লিয়ার? তাহলে এই কারণে ফ্লুরিন ফাঁকা দ্বিকক্ষক না থাকার জন্য শুধুমাত্র -1 জারণ স্তর দেখায়, আর ফাঁকা দ্বিকক্ষক থাকার জন্য ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন -1 ছাড়াও উচ্চ জারণ স্তর প্রদর্শন করতে পারে। নেক্সট হচ্ছে জারণ ক্ষমতা, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমি যদি হ্যালোজেন মৌলগুলির জারণ ক্ষমতার ক্রম দেখি, তাহলে আমি কি দেখব বেটা? আমি দেখব ফ্লুরিনের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তাহলে ফ্লুরিনের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। ওকে, এটাই হচ্ছে ওদের জারণ ক্ষমতার ক্রম। প্রশ্ন হচ্ছে ফ্লুরিনের জারণ ক্ষমতা কেন সবচেয়ে বেশি, আয়োডিনের কেন সবচেয়ে কম? তো এর জন্য যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে ওদের প্রমাণ বিজারণ বিভবের মান বা প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান। অর্থাৎ জারণ ক্ষমতা, কোনো একটা মৌলের জারণ ক্ষমতা আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব বা প্রমাণ বিজারণ বিভবের সাহায্যে পরিমাপ করে থাকি। তো স্যার এই প্রমাণ তড়িৎদ্বার বিভব, প্রমাণ বিজারণ বিভব এই টার্মটি কি? এটা জানতে গেলে আমাকে সেমিস্টার 4-এ চলে যেতে হবে এবং সেখানে ইলেকট্রোকেমিস্ট্রি বলে একটি চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারটি পড়লে এই প্রমাণ বিজারণ বিভব বা প্রমাণ তড়িৎদ্বার বিভব সম্বন্ধে তোমরা ধারণা পাবে। কিন্তু আমাদের তো এই চ্যাপ্টার এই সিলেবাসে নেই, এই সেমিস্টারে নেই। তো এক্ষেত্রে তোমরা জাস্ট মনে রেখো যে জারণ ক্ষমতা পরিমাপ করা হয় কোনো মৌলের প্রমাণ বিজারণ বিভব বা প্রমাণ তড়িৎদ্বার বিভবের সাহায্যে, এবং এই প্রমাণ বিজারণ বিভব বা প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান, প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান বা প্রমাণ বিজারণ বিভবের মান যত বেশি হয় মৌলের জারণ ক্ষমতাও তত বেশি হয়। একটা মৌলের জারণ ক্ষমতাও তত বেশি হয়। এবং এই প্রমাণ বিজারণ বিভব বা প্রমাণ তড়িৎদ্বার বিভব পরীক্ষার সাহায্যে বার করা যায়। অর্থাৎ কোনো মৌলের প্রমাণ বিজারণ বিভবের মান কত হবে সেটা আমরা পরীক্ষার সাহায্যে বার করতে পারি। অর্থাৎ দেখি এদের এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো কি কি। এই হচ্ছে আমার মৌল, আর এই হচ্ছে তার প্রমাণ তড়িৎদ্বার বিভব বা E0 রেড ভ্যালু, প্রমাণ বিজারণ বিভব বা প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান। তো মৌল কি আছে? F2। ফ্লুরিনের ক্ষেত্রে যেটা দেখা গেছে পরীক্ষার সাহায্যে যেটা বার করা হয়েছে সেই ভ্যালুটা হচ্ছে +2.87 ভোল্ট। তো ফ্লুরিনের ক্ষেত্রে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান পরীক্ষার সাহায্যে যেটা বেরিয়ে এসছে সেটা +2.87 ভোল্ট। ক্লোরিনের ক্ষেত্রে যেটা বেরিয়েছে সেটা +1.36 ভোল্ট। +1.36 ভোল্ট। ব্রোমিনের ক্ষেত্রে যেটা বেরিয়েছে সেটা +1.09 ভোল্ট। তাহলে ব্রোমিনের ক্ষেত্রে যেটা বেরিয়েছে সেটা +1.09 ভোল্ট। আয়োডিনের ক্ষেত্রে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে +0.54 ভোল্ট। আয়োডিনের ক্ষেত্রে যেটা বেরিয়েছে সেটা +0.54 ভোল্ট। তাহলে দেখতেই পাচ্ছিস যে ফ্লুরিনের ক্ষেত্রে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান কি? সবচেয়ে বেশি, তাই ফ্লুরিনের জারণ ক্ষমতা কি? সবচেয়ে বেশি। আর আয়োডিনের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান কি? সবচেয়ে কম, তাই ওর জারণ ক্ষমতাও কি? সবচেয়ে কম। এবার যেটা দেখা যায় যে ফ্লুরিনের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি হওয়ায় ও ক্লোরাইড লবণ থেকে, মানে KCl বা NaCl, এটা হচ্ছে ক্লোরাইড লবণ।
তো ফ্লুরিনের জারণ ক্ষমতা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের থেকে বেশি হওয়ার জন্য যেটা দেখা যায়, ফ্লুরিন ক্লোরাইড লবণ থেকে ক্লোরিনকে জারিত করতে পারে এবং নিজে KF-এ বিজারিত হয়ে যায়। ফ্লুরিন ব্রোমাইড লবণ থেকে Br2-কে বিজারিত করতে পারে এবং নিজে KF-এ বিজারিত হয়ে যায়, ব্রোমিনকে জারিত করে। ফ্লুরিন Ki থেকে অর্থাৎ আয়োডাইড লবণ থেকে I2-কে জারিত করে, I2-কে জারিত করতে পারে এবং নিজে KF-এ কি হয়ে যায়, বিজারিত হয়ে যায়। তাহলে ফ্লুরিন এটা কেন পারে? ফ্লুরিনের জারণ ক্ষমতা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের থেকে বেশি হওয়ার জন্য ও ক্লোরাইড লবণ থেকে Cl2-কে জারিত করে, ব্রোমাইড লবণ থেকে Br2-কে জারিত করতে পারে এবং আয়োডাইড লবণ থেকে I2-কে জারিত করতে পারে। ঠিক একই রকমভাবে যদি আমি Cl2-র ক্ষেত্রে দেখি, Cl2 সাথে প্রথমে আমি KF-এর বিক্রিয়া ঘটালাম, তারপরে KBr-এর বিক্রিয়া ঘটালাম এবং তারপরে KI-এর বিক্রিয়া ঘটালাম এবং দেখা যায় ক্লোরিনের জারণ ক্ষমতা যেহেতু আয়োডিনের থেকে বেশি, তাই ক্লোরিন আয়োডাইড লবণ থেকে I2-কে জারিত করে এবং KBr থেকে ব্রোমিনকে জারিত করতে পারে। কিন্তু ক্লোরিনের জারণ ক্ষমতা ফ্লুরিনের থেকে কম হওয়ার জন্য ক্লোরিন KF-কে জারিত করতে পারে না। ক্লোরিন KF-কে অর্থাৎ ফ্লুরাইড লবণকে জারিত করতে পারে না বা ফ্লুরাইড লবণ থেকে F2 উৎপন্ন করতে পারে না। কেন পারে না? কারণ ক্লোরিনের জারণ ক্ষমতা ফ্লুরিনের থেকে কম। নেক্সট, একই রকমভাবে যদি আমি ব্রোমিনের সাথে KF, KCl আর KI-এর বিক্রিয়া ঘটাই, তাহলে দেখা যাবে ব্রোমিনের জারণ ক্ষমতা ফ্লুরিন এবং ক্লোরিন অপেক্ষা কম হওয়ার জন্য ব্রোমিন KF বা KCl-কে জারিত করতে পারবে না, এদেরকে জারিত করতে পারবে না। কিন্তু আয়োডিনের থেকে ব্রোমিনের জারণ ক্ষমতা বেশি হওয়ার জন্য ব্রোমিন KI থেকে I2-কে জারিত করে দেবে, I2-কে জারিত করতে পারে। হলো। একই রকমভাবে যদি আমি I2-র সাথে KF-এর বিক্রিয়া ঘটাই, KCl-এর বিক্রিয়া ঘটাই এবং KBr-এর বিক্রিয়া ঘটাই, তাহলে দেখা যাবে I2 এদের কাউকেই জারিত করতে পারবে না, কারণ I2-র জারণ ক্ষমতা এদের প্রত্যেকের থেকে কি সবচেয়ে কম। তাহলে I2 না KF-কে জারিত করতে পারবে, না KCl-কে পারবে, না KBr-কে জারিত করতে পারবে। তো এই বিক্রিয়াগুলো মনে রাখিস, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট বিক্রিয়া। চলো নেক্সট কি টপিক পড়বো? নেক্সট আমরা পড়বো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। দেখা যায় গ্রুপ 17 মৌলগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন ধরনের অক্সাইড যৌগ গঠন করে, বিভিন্ন ধরনের অক্সাইড যৌগ গঠন করে থাকে, বিভিন্ন ধরনের অক্সাইড যৌগ গঠন করে থাকে। তো ফার্স্টে আমরা দেখি ফ্লুরিন কি কি অক্সাইড গঠন করে। ফ্লুরিন কি কি ধরনের অক্সাইড গঠন করে? ফ্লুরিন যেটা করে সেটা তৈরি করে O2F2 এবং OF2। এবার প্রশ্ন হচ্ছে, একে কি ফ্লুরিনের অক্সাইড বলা যাবে? একে কি ফ্লুরিনের অক্সাইড বলা যাবে? কেন এই কথাটা বলছেন স্যার? দেখ, যে কোনো অক্সাইড যৌগে যেটা দেখা যায়, যে কোনো অক্সাইড যৌগে অক্সিজেন সবচেয়ে তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল হয় এবং সেই কারণে যে কোনো অক্সাইড যৌগে অক্সিজেনকে শেষে রাখা হয়। যেমন কার্বন ডাই অক্সাইড, যেখানে দেখ কার্বনের থেকে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক এবং বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ার জন্য অক্সিজেনকে ডান দিকে রাখা হয় বা শেষে রাখা হয়। বা তুই যদি ভাব জল H2O বা ধর ভাব N2O, তো সব ক্ষেত্রেই দেখ অক্সিজেন পরে আছে। যে কোনো অক্সাইড যৌগে অক্সিজেনকে পরে লেখা হয়, কারণ অক্সিজেন কি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, মানে এদের থেকে এই কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেনের থেকে অক্সিজেন তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। কিন্তু তুই যদি ফ্লুরিনের ক্ষেত্রে দেখিস, অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে কে বেশি তীব্র তড়িৎ ঋণাত্মক? স্যার, ফ্লুরিন বেশি তীব্র তড়িৎ ঋণাত্মক এবং সেই জন্যই ফ্লুরিনকে দেখ শেষে লেখা হয়েছে। সেই জন্য ফ্লুরিনকে শেষে লেখা হয়েছে, অক্সিজেনকে শেষে লেখা হয়নি, কারণ ফ্লুরিন তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল, অক্সিজেনের থেকেও তীব্র। তাই যৌগটা লেখার সময় ফ্লুরিনকে কিন্তু শেষে লেখা হয়েছে, কারণ ফ্লুরিন তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল। তো দেখ, তার মানে একে কি আমি অক্সাইড বলতে পারবো না? স্যার, প্রথম কথা অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা এখানে কম আর অক্সিজেনকে শেষে লেখা হয়নি, কারণ অক্সাইড যৌগে অক্সিজেনকে শেষে লেখা হয়,
শুধু তাই নয়, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। তাহলে একে কি আমি ফ্লুরিনের অক্সাইড বলতে পারি? না, টেকনিক্যালি একে আমি ফ্লুরিনের অক্সাইড বলতে পারি না। টেকনিক্যালি বা সঠিকভাবে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে অক্সিজেনের ফ্লুরাইড। অক্সিজেনের ফ্লুরাইড, অক্সিজেনের ফ্লুরাইড। কেন? কারণ অক্সিজেনের থেকে ফ্লুরিন তড়িৎ ঋণাত্মক বেশি, এবং ফ্লুরিনকে আমি কি করেছি, লাস্টে লিখেছি। তো ফ্লুরিনকে যেহেতু লাস্টে রেখেছি, তাই আমি বলতে পারি না এটা অক্সাইড যৌগ, বরং আমি বলতে পারি সঠিক যেটা সেটা হচ্ছে অক্সিজেনের ফ্লুরাইড। তার মানে এখন থেকে কেউ যদি বলে F2O লেখে, তাহলে বলবি যে আপনি এটা ভুল লিখেছেন, বা তুমি বা তুই এটা ভুল লিখেছিস, কারণ ফ্লুরিনের কোনো অক্সাইড যৌগ গঠিত হয় না। ফ্লুরিন কোনো অক্সাইড যৌগ গঠন করে না, এবং যেহেতু ফ্লুরিনটা তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল, তাই ফ্লুরিন কখনো আগে থাকবে না, ফ্লুরিন সবসময় অক্সিজেনের পরে থাকবে। এটাই হচ্ছে সংকেত লেখার নিয়ম, এটাই হচ্ছে সংকেত লেখার নিয়ম। তাই কেউ যদি OF2 না লিখে, OF2 না লিখে F2O লেখে, তার মানে সে ভুল লিখছে। কেউ যদি একে অক্সিজেনের ফ্লুরাইড না বলে ফ্লুরিনের অক্সাইড বলে, তাহলে সে ভুল বলছে। সঠিকটা কি? সঠিকটা হচ্ছে সংকেত লেখার নিয়ম হচ্ছে ফ্লুরিনকে লাস্টে রাখতে হবে, কারণ ও তড়িৎ ঋণাত্মক বেশি। আর দ্বিতীয় কথা, একে অক্সাইড বলা চলবে না, একে বলতে হবে অক্সিজেনের ফ্লুরাইড যৌগ, একে বলতে হবে অক্সিজেনের ফ্লুরাইড যৌগ। আচ্ছা, এবার এখানে কিছু পয়েন্ট আমাদের জানতে হবে। এক, এরা শক্তিশালী জারক দ্রব্য, এরা শক্তিশালী জারক দ্রব্য ও ফ্লুরিনেটিং বিকারক। ফ্লুরিনেটিং বিকারক কারা? যে সমস্ত বিকারক F- আয়ন দান করতে পারে তাদেরকে বলা হয় ফ্লুরিনেটিং বিকারক। যদি বলে ক্লোরিনেটিং বিকারক, তার মানে যে সমস্ত যৌগ Cl- আয়ন দান করতে পারে তারা ক্লোরিনেটিং বিকারক। তাহলে এরা হচ্ছে ফ্লুরিনেটিং বিকারক, স্ট্রং ফ্লুরিনেটিং বিকারক। নেক্সট দুই হচ্ছে এই O2F2, এই O2F2কে কোন কাজে লাগানো হয়? O2F2কে নিউক্লিয় জ্বালানি থেকে মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে, নিউক্লিয় জ্বালানি থেকে প্লুটোনিয়াম উদ্ধারে, পিউ মানে হচ্ছে প্লুটোনিয়াম উদ্ধারে ব্যবহার করা হয়, তাহলে কি দেখলাম? O2F2-র সবচেয়ে বৈশিষ্ট্য কি, বা O2F2-র কাজ কি? O2F2-কে কাজে লাগানো হয় নিউক্লিয় জ্বালানি থেকে প্লুটোনিয়ামকে উদ্ধার করতে, নেক্সট হচ্ছে ফ্লুরিন হলো। এবার আমরা পড়ব ক্লোরিন। আমরা দেখব ক্লোরিনের অক্সাইড। ক্লোরিন কি অক্সাইড তৈরি করে? ক্লোরিন তৈরি করে Cl2O, ClO2, Cl2O6, Cl2O7। এই ধরনের অক্সাইড কি করে? ক্লোরিন তৈরি করে। এবং যেটা দেখা যায়, এই ক্লোরিনের প্রত্যেকটা অক্সাইড অত্যন্ত শক্তিশালী জারক দ্রব্য। ক্লোরিনের এই প্রত্যেকটা অক্সাইড শক্তিশালী জারক দ্রব্য হিসেবে কাজ করে, শক্তিশালী জারক পদার্থ। এবং এই Cl2O এবং ClO2 এরা ক্লোরিনেটিং বিকারক, এরা হচ্ছে ক্লোরিনেটিং বিকারক। ক্লোরিনেটিং বিকারক কারা? এই সমস্ত অক্সাইডগুলি Cl- আয়ন দান করতে পারে, তাই এরা ভালো ক্লোরিনেটিং বিকারক। 3 নম্বর
ClO2 ClO2কে বস্ত্র ও কাগজ শিল্পে বিরঞ্জক হিসাবে বা ব্লিচিং এজেন্ট হিসাবে ব্যবহার করা হয়। বিরঞ্জক বা ব্লিচিং এজেন্ট হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এই হচ্ছে ক্লোরিনের অক্সাইড। তাহলে ক্লোরিনের অক্সাইডগুলো কি শক্তিশালী জারক পদার্থ, ওদের মধ্যে Cl2O আর ClO2 হচ্ছে ভালো ক্লোরিনেটিং বিকারক, এবং ClO2কে, বিশেষ করে ClO2কে বস্ত্র ও কাগজ শিল্পে ব্লিচিং এজেন্ট বা বিরঞ্জক হিসাবে কি করা হয়, ব্যবহার করা হয়। তো এই গেল ক্লোরিনের অক্সাইড। নেক্সট আমরা পড়ব ব্রোমিন। ব্রোমিনের কি কি অক্সাইড পাওয়া যায়? Br2O, BrO2, BrO3, এইগুলো হচ্ছে কি ব্রোমিনের অক্সাইড। এবং যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য পয়েন্ট, সেটা হচ্ছে ব্রোমিনের প্রত্যেকটা অক্সাইড অত্যন্ত দুস্থিত, মানে এরা হচ্ছে লিস্ট স্টেবল। এরা প্রত্যেকেই লিস্ট স্টেবল, এদের স্টেবিলিটি সবচেয়ে কম। লিস্ট স্টেবল অক্সাইড। ব্রোমিনের অক্সাইডগুলো কি হচ্ছে? লিস্ট স্টেবল। 2 নম্বর এরা শক্তিশালী জারক দ্রব্য হিসাবে কাজ করে। তাহলে এরা শক্তিশালী জারক দ্রব্য হিসাবে কাজ করে। নেক্সট আয়োডিন। নেক্সট আমাদের পড়ে আছে আয়োডিন। আয়োডিনের কি কি অক্সাইড পাওয়া যায়? I2O4, I2O5 আর I4O9 ইত্যাদি অক্সাইড কি করা হয়, আয়োডিনের ক্ষেত্রে পাওয়া যায়। এবং যেটা উল্লেখযোগ্য পয়েন্ট বা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই সমস্ত অক্সাইড মানে আয়োডিনের প্রত্যেকটা অক্সাইড হচ্ছে মোস্ট স্টেবল। মানে হ্যালোজেনের অক্সাইডগুলির মধ্যে আয়োডিনের অক্সাইডগুলি হচ্ছে মোস্ট স্টেবল, আর ব্রোমিনের অক্সাইডগুলো কি লিস্ট স্টেবল। আর ক্লোরিনের অক্সাইডগুলো ব্রোমিন আর আয়োডিনের মাঝখানে থাকবে। ক্লোরিনের অক্সাইডের স্টেবিলিটি ব্রোমিন আর আয়োডিনের অক্সাইডের ঠিক মাঝখানে। ব্রোমিন হচ্ছে লিস্ট স্টেবল, আয়োডিন হচ্ছে মোস্ট স্টেবল, আর ক্লোরিনের অক্সাইড এই দুজনের মাঝখানে। 2, এরা প্রত্যেকেই শক্তিশালী জারক দ্রব্য হিসেবে কাজ করে। শক্তিশালী জারক পদার্থ বা জারক দ্রব্য হিসেবে কাজ করে। এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে I2O5। I2O5 একটা শক্তিশালী জারক পদার্থ। সেই সঙ্গে সঙ্গে I2O5কে কোনো গ্যাসের মিশ্রণ থেকে CO মানে কার্বন মনোঅক্সাইড শনাক্তকরণে ও পরিমাপে ব্যবহৃত হয়। অর্থাৎ কোয়ান্টিটেটিভলি মেজার করতে, পরিমাপ করতে ব্যবহার করা হয়। তার মানে একটা গ্যাস মিশ্রণে সিওর পরিমাণ কতটা আছে, মানে কতটা পরিমাণ কার্বন মনোঅক্সাইড আছে সেটা পরিমাপ করতে এবং কার্বন মনোঅক্সাইডকে শনাক্ত করতে এই I2O5কে আমরা কি করি, ব্যবহার করি। এখান থেকে একটা কোশ্চেন হামেশাই আসে বা একবার এসছিল, সেটা হচ্ছে যেই মেন্সে এসছিল, সেটা এখানেই লেখাচ্ছি, সেটা মনে রাখিস। স্টেবিলিটি অফ অক্সাইড, কার ধর তোকে দিল Cl2O, Br2O আর I2O4। তো দেখ, আমি ফার্স্টেই তোদের বলেছি
সবচেয়ে বেশি স্টেবল কে? আয়োডিনের অক্সাইড। লিখিয়ে দিয়েছি আয়োডিনের অক্সাইডগুলি মোস্ট স্টেবল। তাহলে আয়োডিনের অক্সাইড হচ্ছে কি সবচেয়ে বেশি স্টেবল। যদি স্টেবিলিটি অর্ডার দেখি আয়োডিনেরটা কি হবে? সবচেয়ে বেশি স্টেবল। মাঝখানে কে যাবে? ক্লোরিনের অক্সাইড। আমি বলেই দিয়েছি মাঝখানে যাবে ক্লোরিনের অক্সাইড। আর ব্রোমিনের অক্সাইডগুলো কি হয়? লিস্ট স্টেবল। তাহলে প্রথমে আয়োডিনের অক্সাইড, তারপরে ক্লোরিনের অক্সাইড, তারপরে ব্রোমিনের অক্সাইড। এইভাবে কি করতে হবে? সাজাতে হবে। হ্যালো, হ্যাঁ আসবে, সেই 9টা 9:30 ক্লাস নিচ্ছি, রাখো। হলো স্টেবিলিটি অফ অক্সাইড। আয়োডিনের অক্সাইড সবচেয়ে বেশি স্টেবল, আমি লিখিয়ে দিয়েছি। ব্রোমিনের অক্সাইড কি সবচেয়ে কম স্টেবল, আর এদের মাঝখানে কি Cl2, এদের মাঝখানে কে Cl2। এইটাকে মনে রাখিস, সেটাকে মনে রাখিস, পরীক্ষায় আসলে করে দিবি, এটা যেই মেন্সে এসছিল। নেক্সট এবার আমরা চলে যাই হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া আমরা জানি প্রত্যেকে যে যে কোনো গ্রুপের মৌলগুলি যখন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন হাইড্রাইড যৌগ গঠন করে। ঠিক যেমন আমরা গ্রুপ 16-এর হাইড্রাইড পেয়েছি, গ্রুপ 15-এর হাইড্রাইড যৌগ পেয়েছি, ঠিক তেমনভাবেই আমরা পাবো গ্রুপ 17-এর হাইড্রাইড যৌগ। তো গ্রুপ 17-এর কী কী হাইড্রাইড যৌগ পাওয়া যায়? কী কী হাইড্রাইড যৌগ পাওয়া যায়? HF, HCl, HBr, HI। ওকে, HF, HCl, HBr, HI। তো এই হাইড্রাইড যৌগগুলি একদম সেম, যেরকম আমি গ্রুপ 15-এ করিয়েছি, যেরকম আমি গ্রুপ 16-এ করিয়েছি, একদম সেম জিনিস হবে। তো কেউ যদি আমার গ্রুপ 15 বা 16-এর হাইড্রাইডের ভিডিওটা দেখে থাকিস, বা হাইড্রাইড যে জায়গাটা পড়িয়েছি সেই জায়গাটা দেখে থাকিস, তাহলে তার এটা বুঝতে কোনো সমস্যাই হবে না, একদম অ্যাকুরেট এক জিনিস। প্রথম কথা, যত আমি HF থেকে HI এর দিকে যাব, বন্ধন দৈর্ঘ্য কি করবে? ইনক্রিজ করবে। কেন স্যার? কারণ যত আমি বাঁ দিক থেকে ডান দিকে যাব, যত আমি ফ্লোরিন থেকে আয়োডিনের দিকে যাব, কেন্দ্রীয় পরমাণুর আকার কি হবে? বাড়বে। আকার বাড়লে বন্ধন দৈর্ঘ্য কি হয়? বাড়ে। এবং আমরা জানি বন্ধন দৈর্ঘ্যের সঙ্গে বন্ধন শক্তির কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পেলে বন্ধন শক্তি কি হয়ে যায়? কমে যায়। অর্থাৎ আমি ঠিক বাম দিক থেকে ডান দিকে গেলে বন্ধন শক্তি কি করবে? ডিক্রিজ করবে, কারণ বন্ধন দৈর্ঘ্য কি হয়েছে? ইনক্রিজ করেছে। নেক্সট, বিজারণ ধর্ম। এটাও পড়িয়েছি। কি পড়িয়েছি মনে করে দেখ। বন্ধন শক্তির সঙ্গে বিজারণ ধর্মের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক করিয়েছি। গ্রুপ 15-এও পড়িয়েছি, গ্রুপ 16-এও পড়িয়েছি, তাই না? বন্ধন শক্তির সঙ্গে বিজারণ ধর্মের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমি 15-এও পড়িয়েছি, 16-এও পড়িয়েছি, তাই এখানে আর কিছু বলবো না। যে দেখ, বাঁদিক থেকে ডান দিকে গেলে বন্ধন শক্তি কি হচ্ছে? ডিক্রিজ করছে। বন্ধন শক্তি ডিক্রিজ করলে বিজারণ ধর্ম কি করবে? ইনক্রিজ করবে, কারণ সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তাপীয় স্থায়িত্ব পুরোপুরি নির্ভর করে বন্ধন শক্তির উপর। বন্ধন শক্তি যত বেশি হয়, বন্ড তত বেশি স্ট্রং হয়। তো একটা স্ট্রং বন্ডের তাপ সহ্য করার ক্ষমতাও কি হয়? বেশি হয়। অর্থাৎ তার তাপীয় স্থায়িত্বও কি হয়? বেশি হয়। কারণ তাপীয় স্থায়িত্ব মানে কি? তাপ সহ্য করার ক্ষমতা। অর্থাৎ যার বন্ধন শক্তি বেশি তার তাপ সহ্য করার ক্ষমতাও বেশি, মানে তাপীয় স্থায়িত্বও কি? বেশি। তাহলে দেখ, বাম দিক থেকে ডান দিকে গেলে বন্ধন শক্তি কি করছে? ডিক্রিজ করছে। তো তাপীয় স্থায়িত্বও কি করবে? ডিক্রিজ করবে। তাপীয় স্থায়িত্বও কি করবে? ডিক্রিজ করবে, কারণ তাপীয় স্থায়িত্বের সঙ্গে বন্ধন শক্তির সমানুপাতিক সম্পর্ক। কারণ বন্ধন শক্তি বাড়লে তাপীয় স্থায়িত্ব বাড়ে, বন্ধন শক্তি কমলে তাপীয় স্থায়িত্ব কমে। নেক্সট, দ্বিমেরু ভ্রামক। নেক্সট হচ্ছে দ্বিমেরু ভ্রামক। তো দ্বিমেরু ভ্রামক কার উপর ডিপেন্ড করে? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর ডিপেন্ড করে কি? দ্বিমেরু ভ্রামক। তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, দ্বিমেরু ভ্রামক বা ধ্রুবীয়তাও কি হবে? তত বেশি হবে। তুই চিন্তা কর, HF আর এক্সট্রিমে HI। তো ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা কি? সবচেয়ে বেশি। তো ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হওয়ার জন্য HF-এ
তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যও কি সবচেয়ে বেশি, তাই এইচএফ এর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান কি সবচেয়ে বেশি। কিন্তু আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা কি সবচেয়ে কম, তাই এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যও কি সবচেয়ে কম, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের মানও কি সবচেয়ে কম। অর্থাৎ আমি যদি এইচএফ থেকে এইচআই এর দিকে যাই, আমার দ্বিমেরু ভ্রামক কি করবে, ডিক্রিজ করবে। ওকে, কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হওয়ায় এইচএফের দ্বিমেরু ভ্রামক সবচেয়ে বেশি, আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ায় এইচআই এর দ্বিমেরু ভ্রামকের মান কি সবচেয়ে কম। নেক্সট আমরা পড়ব আম্লিক ধর্ম। আম্লিক ধর্ম, আম্লিক ধর্মটা কি এটাও আমরা আগে পড়িয়েছি। H+ আয়নের নির্গত হওয়ার প্রবণতা, H+ আয়নের নির্গত হওয়ার প্রবণতা। H+ আয়নের মানে জলীয় দ্রবণে H+ আয়নের নির্গত হওয়ার প্রবণতা যত বেশি হবে, তার অ্যাসিডিক স্ট্রেংথও কি হবে, তত বেশি হবে। এবার দেখ, বন্ধন দৈর্ঘ্য যত বড় হয় তার বন্ধন শক্তি কম হয়। তার মানে সেই বন্ধনটা জলীয় দ্রবণে দ্রুত বিয়োজিত হয়ে যাবে। যার বন্ধন শক্তি কম সেটি জলীয় দ্রবণে দ্রুত বিয়োজিত হবে। তার মানে জলীয় দ্রবণে H+ আয়নের নির্গত হওয়ার প্রবণতাও কি হবে, বাড়বে, অর্থাৎ অ্যাসিডিক স্ট্রেংথও কি হবে, বাড়বে। তো এবার দেখ এইচএফের ক্ষেত্রে ফ্লুরিনের আকার কি ছোট, তাই এইচএফের বন্ধন দৈর্ঘ্য কি ছোট। তো এইচএফের বন্ধন দৈর্ঘ্য ছোট হওয়ার জন্য এখানে বন্ধন শক্তিটা কি অত্যন্ত বেশি। তো বন্ধন শক্তি বেশি হওয়ার জন্য এইচএফ জলীয় দ্রবণে সহজে বিয়োজিত হবে না। তার মানে এইচএফের ক্ষেত্রে H+ আয়ন নির্গত হওয়ার প্রবণতা কি হবে, কম হবে, তাই এইচএফের অ্যাসিডিক স্ট্রেংথ কি বেশি। কিন্তু আয়োডিনের আকার বড় হওয়ার জন্য এইচআই এর বন্ধন দৈর্ঘ্য কি বড়। বন্ধন দৈর্ঘ্য বড় হলে বন্ধন শক্তি কি হয়, কম হয়, অর্থাৎ জলীয় দ্রবণে এইচআই বন্ধন সহজেই বিয়োজিত হবে এবং এইচআই এর ক্ষেত্রে H+ আয়ন নির্গত হওয়ার প্রবণতাও কি হবে, বেশি হবে। সেই জন্য এইচআই এর আম্লিক ধর্ম কি বেশি। তার মানে বন্ধন দৈর্ঘ্যের সঙ্গে আম্লিকতার সমানুপাতিক সম্পর্ক। আম্লিক ধর্মের সমানুপাতিক সম্পর্ক। তার মানে যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব, আম্লিক ধর্ম কি করবে, ইনক্রিজ করবে। তার কারণ বন্ধন দৈর্ঘ্য ইনক্রিজ করবে, কারণ সম্পর্কটা কি সমানুপাতিক সম্পর্ক। নেক্সট একটাই বাকি আছে, স্ফুটনাঙ্ক। এখানেই করিয়ে দিচ্ছি স্ফুটনাঙ্কের ক্রম। দেখ এখানেও মানে দেখ গ্রুপ 15 বল 16 বল প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখেছি স্ফুটনাঙ্কের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। তো গ্রুপ 17ও তার আলাদা নয়, গ্রুপ 17এরও স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কি আছে, ব্যতিক্রম আছে। তো ব্যতিক্রমটা কি আছে সেটা দেখা যাক। আচ্ছা, ব্যতিক্রমটা হচ্ছে এটাই যে HCl থেকে HBr এর আণবিক ভর বেশি, তাই ওর স্ফুটনাঙ্ক বেশি। HBr থেকে HI এর আণবিক ভর আরও বেশি, ওর স্ফুটনাঙ্ক আরও বেশি। কিন্তু যেটা দেখা যায় HF এর আণবিক ভর এদের থেকে অনেক কম, তবুও এর স্ফুটনাঙ্ক এদের থেকে কি অনেক বেশি। কেন? তার কারণ HF অণুগুলি কি করে, আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত থাকে। তো অসংখ্য HF অণুগুলো কি করে, আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত থাকে। তার ফলে কি হয়, অসংখ্য অণু যদি জোটবদ্ধ অবস্থায় থাকে তার মানে ওরা একটা পলিমার গঠন করবে। তো একটা পলিমারকে ভাঙতে আমার বেশি তাপশক্তি খরচা হবে, তার মানে তার স্ফুটনাঙ্কও কি হবে, বেশি হবে। তাহলে HF এর স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। কেন? কারণ ইট ফর্মস ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তো এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং গঠন করতে পারে বলে HF এর স্ফুটনাঙ্ক বাদবাকি হাইড্রাইডগুলির থেকে কি হয়, বেশি হয়। এবং সেই কারণে
এবং সেই কারণে যেটা দেখা যায় এই HF এর স্ফুটনাঙ্ক অত্যন্ত বেশি হওয়ার জন্য 19.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে HF কে তরল অবস্থায় পাওয়া যায়, কিন্তু HCl, HBr, HI গ্যাসীয় হয়। তাহলে HF এর স্ফুটনাঙ্ক বেশি হওয়ার জন্য 19.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে HF কে আমি তরল হিসেবে পাবো, কিন্তু বাদবাকিরা কি হবে? গ্যাসীয় হবে, কারণ বাদবাকি কেউই হাইড্রোজেন বন্ডিং গঠন করতে পারে না। নেক্সট এবার হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া। হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া দেখি। তো দেখো, একটা হ্যালোজেন যৌগ যদি অপর একটি হ্যালোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়, একটা হ্যালোজেন মৌল অপর একটি ভিন্ন হ্যালোজেন পরমাণুর সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে যে যৌগটি গঠিত হয় তাকে আমরা বলি ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। তাকে আমরা কি বলি? ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। বাংলায় যাকে বলে অন্তঃহ্যালোজেনীয় যৌগ, আন্তঃহ্যালোজেন যৌগ। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকস। এখান থেকে অতি অবশ্যই পরীক্ষায় কোশ্চেন থাকবে, থাকার চান্স খুব বেশি। কোথা থেকে থাকবে? আন্তঃহ্যালোজেন যৌগ থেকে বা ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড থেকে থাকবে। এবার আন্তঃহ্যালোজেন যৌগ কয় প্রকার বা এর প্রকারভেদ কি? তো চলো এর টাইপগুলো পড়ে নিই। টাইপস এক্সাম্পল এবং এদের জ্যামিতিক গঠন, শেপ। এবং এই আন্তঃহ্যালোজেন যৌগগুলির শেপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু শেপ বা জ্যামিতিক আকৃতি তোমার কাছে কিন্তু জানতে চাইবে। তো প্রথম যে টাইপটা আসে সেটা হচ্ছে XX টাইপ। এই ধরনের কে আছে? যেমন CLF আছে, তারপরে BRF যৌগ পাওয়া যায়, বা তারপরে ICL পাওয়া যায়। ওকে, তো XX টাইপ কে আছে? CLF, BRF, ICL। এবং এদের শেপ কি হবে? একটাই, সরল রৈখিক। আর কোনো শেপ হতেই পারে না, সরল রৈখিক। তো দুটো পরমাণু মিলে আর কি শেপ হতে পারে? দুটো পরমাণু মিলে একটাই শেপ হতে পারে, সেটা সরলরৈখিক। আর কিছু হবে না। নেক্সট 2 নম্বর XX'3, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপ। এই ধরনের যৌগ কে আছে? স্যার CLF3 আছে, BRF3 আছে, ICL3 আছে। এরা হচ্ছে এই টাইপের মধ্যে পড়ে, XX'3। এর গঠনটা খুব ইম্পর্টেন্ট। এর গঠন হচ্ছে টি আকৃতি বিশিষ্ট। আমি দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে। টি আকৃতি বিশিষ্ট মানে CLF3, BRF3, ICL3 এরা সব XX'3 টাইপের মধ্যে পড়ে। এদের প্রত্যেকের জ্যামিতিক আকৃতি কি? টি আকৃতি বিশিষ্ট। পরীক্ষায় দিয়ে দেবে CLF3 আকৃতি কিরূপ। তো আমি এঁকে দেখাচ্ছি CLF3 আকৃতি, ঠিক এইরকম। এটাই হচ্ছে টি আকৃতি বিশিষ্ট। F F F এটাই হচ্ছে আমার টি আকৃতি বিশিষ্ট। খুব ইম্পর্টেন্ট। ওকে, তো তোমাকে কিন্তু আলাদা করে আকৃতি বার করতে লাগবে না।
যদি তুমি এই টাইপগুলো মনে রাখো, যেই দেখলে ClF3 দিয়েছে বা BrF3 দিয়েছে মানে X-3 টাইপের মধ্যে পড়ে, তার মানে আকৃতি টি আকৃতি বিশিষ্ট। আলাদা করে তোমাকে ক্যালকুলেশন করে জ্যামিতিক আকৃতি বার করতে লাগবে না, ঠিক আছে। 3 নম্বর, তো সেই জন্য আমি এই টাইপগুলোকে এইভাবে লিখিয়ে দিচ্ছি যাতে তোমাকে আলাদাভাবে কিছু মনে রাখতে না হয়। 3 X-5 এই টাইপের মধ্যে কে কে আছে? ClF5, IF5, BrF5, ওকে, এরা এই টাইপের মধ্যে আছে। এই টাইপের জ্যামিতিক আকৃতি কি হবে? বর্গ পিরামিডীয়। বর্গ পিরামিডীয়, বর্গ পিরামিডীয়। কীরকম বর্গ পিরামিডীয় শেপ কীরকম আমি দেখিয়ে দিচ্ছি। বর্গ পিরামিডীয়, যেমন এখানে আমি BrF5 এর স্ট্রাকচার দেখাচ্ছি, তো বর্গ পিরামিডীয় কেমন হবে? এইটাই হচ্ছে তোমার BrF5 এর স্ট্রাকচার এবং এটাই হচ্ছে কি বর্গ পিরামিডীয়, এটাই হচ্ছে কি বর্গ পিরামিডীয়। নেক্সট 4 নম্বর, X-7। ওকে, এই টাইপের শুধুমাত্র একটাই যৌগ পাওয়া যায়, IF7, আর অন্য কোনো যৌগ পাওয়া যায় না। IF7 ছাড়া X-7 এর এই টাইপের আর কোনো যৌগ পাওয়া যায় না। তার মানে এই টাইপের একমাত্র যৌগ IF7 পাওয়া যায়। IBr7, ICl7 এইসব কিচ্ছু পাওয়া যায় না। একমাত্র যৌগ X-7 টাইপের, সেটা হচ্ছে IF7 এবং এর আকৃতি হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিড। একমাত্র টাইপ X-7 এর একমাত্র টাইপ IF7, এটাই পাওয়া যায়, কিন্তু IBr7 পাওয়া যায় না, ICl7 পাওয়া যায় না। একটাই টাইপ পাওয়া যায়, সেটা হচ্ছে IF7। তো চলো নেক্সট। এই আন্তঃহ্যালোজেন যৌগগুলো কি হয়? অত্যন্ত সক্রিয় হয়। যেটা দেখা যায় বিশুদ্ধ হ্যালোজেন অপেক্ষা আন্তঃহ্যালোজেন যৌগগুলি অধিক সক্রিয় হয়। এবং এই সক্রিয়তার ক্রম কি দাঁড়ায়? এই সক্রিয়তার ক্রম কি দাঁড়ায়? সবচেয়ে বেশি কম সক্রিয় হচ্ছে হ্যালোজেন মৌল X2। তবে এখানে X = মাথায় রাখবি ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন হবে, ফ্লুরিন কিন্তু হবে না। তাহলে X2 থেকে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড IH দিলাম। IH মানে কি বোঝাচ্ছে? ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডের সক্রিয়তা সবচেয়ে বেশি, আর তার থেকেও বেশি হচ্ছে ফ্লুরিনের সক্রিয়তা কিন্তু ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডের থেকে বেশি, কিন্তু ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডের সক্রিয়তা ফ্লুরিন বাদে অন্যান্য হ্যালোজেন অপেক্ষা বেশি। তাহলে সঠিক ক্রমটা কি? এখানে Cl2 থাকতে পারে, Br2 থাকতে পারে, I2 থাকতে পারে, তার থেকে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডের সক্রিয়তা কি বেশি? তার থেকেও বেশি হচ্ছে ফ্লুরিনের সক্রিয়তা কি সবচেয়ে বেশি। এবার প্রশ্ন হচ্ছে এই যে I2 অপেক্ষা ICl এর সক্রিয়তা অত্যন্ত বেশি কেন? মানে বিশুদ্ধ হ্যালোজেন অপেক্ষা অন্তঃহ্যালোজেন যৌগগুলির রাসায়নিক সক্রিয়তা অত্যন্ত বেশি হয় কেন? তুই দেখ I2টা কিভাবে তৈরি হয়েছে। I2টা একই হ্যালোজেন পরমাণু দিয়ে তৈরি হয়েছে। তো যেহেতু সেম হ্যালোজেন পরমাণু দিয়ে তৈরি হয়েছে, তাই এদের কক্ষকগুলির মধ্যে ওভারল্যাপটা কি হয়? খুব ভালো হয়। তো কক্ষকগুলোর মধ্যে ওভারল্যাপ খুব ভালো হওয়ার জন্য এর বন্ধন শক্তি কি হয়? অত্যন্ত বেশি হয়। তো বন্ধন শক্তি বেশি হওয়ার জন্য এদের স্টেবিলিটি কি হয়? বেশি হয়। তো স্টেবিলিটি বেশি হওয়ার জন্য এ কি হয়? কম সক্রিয় হয়। কিন্তু তুই যদি ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড দেখিস, এখানে দুটি ভিন্ন হ্যালোজেন পরমাণু দিয়ে গঠিত হয়েছে।
ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড দুটি ভিন্ন হ্যালোজেন পরমাণু দিয়ে গঠিত হয়, তার ফলে এদের মধ্যে একটা সাইজের ডিফারেন্স থাকে। তো সাইজের ডিফারেন্স থাকার জন্য এদের কক্ষকগুলির মধ্যে ওভারল্যাপটা অত ভালো হয় না। তো ওভারল্যাপ খারাপ হওয়ার জন্য এর বন্ধন শক্তি কী হয়, উইক হয়, মানে বন্ধন শক্তি কম হয়, অর্থাৎ বন্ড কী হয়, উইক হয়। তো বন্ড উইক হওয়ার জন্য ও সহজেই রাসায়নিক বিক্রিয়ায় কী হয়ে যায়, অংশগ্রহণ করে, তাই ওর রাসায়নিক সক্রিয়তা কী হয়, অত্যন্ত বেশি হয়, তাই তো। তাহলে বন্ড উইক হওয়ার জন্য ও সহজেই রাসায়নিক বিক্রিয়া চলাকালীন বিয়োজিত হয়ে যায়, সহজেই বিয়োজিত হয়ে যায়, তাই ওর রাসায়নিক সক্রিয়তা কি অত্যন্ত বেশি। আর ফ্লুরিনের সক্রিয়তা অত্যন্ত বেশি কেন, আমরা জানি ফ্লুরিনের বন্ধন বিয়োজন এনথালপির মান কি কম, ফ্লুরিনের বন্ধন বিয়োজন এনথালপির মান কি অনেকটাই কম। ওকে, নেক্সট চল, নেক্সট এবার আমরা পড়ব জলের সঙ্গে বিক্রিয়া। আচ্ছা, জলের সঙ্গে বিক্রিয়া পড়ার আগে, আচ্ছা ঠিক আছে, এটা পরে পড়ছি, আগে জলের সঙ্গে বিক্রিয়াটা পড়িয়ে দিই। জলের সঙ্গে বিক্রিয়া, জলের সঙ্গে বিক্রিয়া F2 জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে, বিক্রিয়া করে তৈরি করে HF হাইড্রোজেন ফ্লোরাইড এবং অক্সিজেন। শুধু তাই নয়, দেখা যায় ফ্লুরিন অতিরিক্ত জলের সঙ্গে বিক্রিয়া করে HF প্লাস ওজোন তৈরি করে, HF প্লাস ওজোন গ্যাস তৈরি করে। তার মানে ফ্লুরিন জলের সঙ্গে বিক্রিয়া করে ওজোন মিশ্রিত অক্সিজেন তৈরি করে, ফ্লুরিন জলের সঙ্গে বিক্রিয়া করে ওজোন মিশ্রিত অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। ক্লোরিন, ক্লোরিন ক্লোরিন কি করে, ক্লোরিন জলের সঙ্গে বিক্রিয়া করে HCl হাইড্রোজেন ক্লোরাইড প্লাস HOCl হাইপোক্লোরাস অ্যাসিড গঠন করে। HCl এবং HOCl অর্থাৎ হাইপোক্লোরাস অ্যাসিড গঠন করে, এটা হচ্ছে ক্লোরিন করে। আর ব্রোমিন খুব একটা, ব্রোমিন তো জলের সঙ্গে বিক্রিয়া করে, এবং ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে, HBr প্লাস HOBr। ঠিক যেভাবে Cl2 জলের সঙ্গে বিক্রিয়া করে, ঠিক সেইভাবে ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করে। কিন্তু আয়োডিন জলের সঙ্গে বিক্রিয়া করে না, আয়োডিন জলের সঙ্গে বিক্রিয়া করে না। আয়োডিন কি হয়, জলে স্বল্পদ্রাব্য হয়, আয়োডিন জলের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। নেক্সট, এবার আমরা পড়ব ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, ক্লোরিন ব্রোমিন যখন কস্টিক সোডার সঙ্গে বিক্রিয়া করে, ক্লোরিন ব্রোমিন এরা যখন কস্টিক সোডার সঙ্গে বিক্রিয়া করে তখন কিন্তু এরা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং এই বিক্রিয়াটি অত্যন্ত ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটি অত্যন্ত ইম্পর্টেন্ট। তো লিখিয়ে দিই, ক্লোরিন, ক্লোরিন যখন শীতল ও লঘু কস্টিক সোডার সঙ্গে বিক্রিয়া করে, শীতল ও লঘু কস্টিক সোডার সঙ্গে যখন বিক্রিয়া করে তখনও তৈরি করে NaCl প্লাস NaOCl প্লাস ওয়াটার। তাহলে কি বললাম, Cl2 যখন লঘু ও শীতল সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তখন মেইনলি তৈরি করে সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম হাইপোক্লোরাইড। তাহলে কি কি তৈরি করে, সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম হাইপোক্লোরাইড, হাইপোক্লোরাইড। তাহলে দেখা যাক কেন এটাকে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বলছি। তো Cl2 জারণ সংখ্যা কত, 0, NaCl এর Cl এর জারণ সংখ্যা কত, -1, আর NaOCl এর Cl এর জারণ সংখ্যা কত, +1। তাহলে দেখ Cl2 একবার 0 থেকে -1 এ বিজারিত হচ্ছে, Cl2 একবার 0 স্টেট থেকে +1 এ কি হচ্ছে, জারিত হচ্ছে। অর্থাৎ Cl2 একই সঙ্গে জারিত হচ্ছে, একই সঙ্গে বিজারিত হচ্ছে, অর্থাৎ Cl2 কি করছে, ডিসপ্রপোর্শনেট করছে বা অসামঞ্জস্য বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। এছাড়াও Cl2 এর সঙ্গে যদি উষ্ণ ও গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই তাহলেও দেখব ক্লোরিন ডিসপ্রপোর্শনেট করবে, অর্থাৎ অসামঞ্জস্য বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তো ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি করবে, উষ্ণ ও গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে NaCl গঠন করবে। আর যেহেতু আমি এখানে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করেছি, তাই সেক্ষেত্রে NaOCl তৈরি না হয়ে NaClO3 তৈরি হবে।
যখন লঘু ইউজ করব তখন তৈরি হবে NaOCl, যখন গাঢ়ত্ব বেড়ে যাবে তখন NaOCl এর জায়গায় তৈরি হবে কি NaClO3 প্লাস ওয়াটার। এই NaClO3 নামটা কি? এর নাম সোডিয়াম ক্লোরেট। সোডিয়াম ক্লোরেট এর নাম হচ্ছে সোডিয়াম ক্লোরেট, এর নাম হচ্ছে সোডিয়াম ক্লোরেট। তো জারণ সংখ্যা দেখি, ক্লোরিনের তো 0, এটার তো -1 এবং এখানে কত? ক্লোরিনের +5। NaClO3 ক্লোরিনের জারণ সংখ্যা +5, তাহলে Cl2 থেকে -1-এ বিজারিত হচ্ছে, Cl2 থেকে +5-এ কি হচ্ছে? জারিত হচ্ছে। তার মানে একই সঙ্গে জারিত হচ্ছে, একই সঙ্গে বিজারিত হচ্ছে। তাই Cl2 উষ্ণ গাঢ় কস্টিক সোডার সঙ্গে বিক্রিয়া করেও অসামঞ্জস্য বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এই বিক্রিয়াটি অত্যন্ত ইম্পর্টেন্ট। ভালো করে তৈরি করে রাখিস, পরীক্ষায় চলে আসার চান্স খুব বেশি। নেক্সট এবার আমরা পড়ব ক্লোরিন প্রস্তুতি। কি করে ক্লোরিন প্রস্তুত করা যায়? তো এখানে অনেকগুলো রিয়াকশান আছে এবং প্রত্যেকটা রিয়াকশানের সাহায্যে আমরা ক্লোরিন প্রস্তুত করতে পারি। প্রথমে কি করা হচ্ছে? NaCl এর সঙ্গে H2SO4 এবং MnO2 যোগ করে যদি উত্তপ্ত করি এবং টেম্পারেচার যদি আমি 200 কম রাখি তাহলে দেখা যায় Cl2 তৈরি হয়, Cl2 গ্যাস তৈরি হয়। এটা একটা ভুল হয়ে গেছে, H2O হবে। নেক্সট, MnO2 যদি HCl এর সঙ্গে উত্তপ্ত করি তাহলে MnCl2 প্লাস Cl2 প্লাস ওয়াটার কি হয়? তৈরি হয়। এছাড়া KMnO4 এর মধ্যে HCl দিলেও আমার Cl2 গ্যাস তৈরি হয়, বা লেড অক্সাইডের মধ্যেও যদি HCl দিই তাহলে লেড ক্লোরাইড, ওয়াটার এবং ক্লোরিন গ্যাস কি হয়? উৎপন্ন হয়। তাহলে এইটা হচ্ছে কি ক্লোরিনের প্রস্তুতি। নেক্সট, এবার আমরা পড়ব ক্লোরিনের জারণ ধর্ম। ক্লোরিনের কি জারণ ধর্ম আছে? হ্যাঁ, ক্লোরিনের জারণ ধর্ম আছে। Cl2 কি আছে? জারণ ধর্ম আছে। Cl2 কি হয়? জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? HCl এবং হাইপোক্লোরাস অ্যাসিড HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড HOCl। এই HOCl অত্যন্ত দুঃস্থিত একটা অ্যাসিড, যেটা বিয়োজিত হয়ে HCl প্লাস জায়মান অক্সিজেন তৈরি করে। এই অ্যাটমিক অক্সিজেনটাকে বলা হয় কি? এই অ্যাটমিক অক্সিজেনটাকে বলা হয় জায়মান অক্সিজেন। জায়মান অক্সিজেন উৎপন্ন করে, যে জায়মান অক্সিজেন ক্লোরিনের জারণ ধর্মের জন্য কি হয়? দায়ী হয়। ক্লোরিনের জারণ ধর্মের জন্য কি হয়? দায়ী হয়। তো ক্লোরিন কি করে? আম্লিক ফেরাস সালফেট দ্রবণকে জারিত করে ও ফেরিক সালফেটে পরিণত করে দেয়, ফেরিক সালফেটে পরিণত করে, প্লাস HCl উৎপন্ন করে। ক্লোরিন জলীয় সালফার ডাইঅক্সাইডকে H2SO4 এ জারিত করে এবং নিজে HCl এ বিজারিত হয়ে যায়। ক্লোরিন I2 এর জলীয় দ্রবণকে HiO3 তে বিজারিত করে, প্লাস HCl উৎপন্ন করে। ক্লোরিন সোডিয়াম থায়োসালফেটকে, সোডিয়াম থায়োসালফেট ক্লোরিন সোডিয়াম থায়োসালফেটকে কি করে? NaHSO4 মানে সোডিয়াম বাইসালফেটে কি করে? জারিত করে এবং HClও নিজে কি হয়ে যায়? বিজারিত হয়ে যায়। HClও কি করে? নিজে বিজারিত হয়ে যায়। ওকে, তো এই ছিল কি ক্লোরিনের জারণ ধর্মের বিক্রিয়া। নেক্সট এবার আমরা পড়ব হাইড্রোজেন ক্লোরাইডের প্রস্তুতি। হাইড্রোজেন ক্লোরাইড কি করে তৈরি করা হয়? তো NaCl একটা ক্লোরাইড লবণ নিতে হবে, সেই ক্লোরাইড লবণের সঙ্গে আমাকে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে এবং টেম্পারেচার কত রাখছি? 200 থেকে কম রাখলে কি হবে? ফার্স্ট স্টেপে তৈরি হবে NaHSO4 প্লাস HCl, NaHSO4 প্লাস HCl এবং NaCl এর সঙ্গে যদি H2SO4 এর বিক্রিয়া করাস এবং টেম্পারেচার যদি 200 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়ে দিস তাহলে তৈরি হবে Na2SO4 প্লাস HCl। তাহলে যখন আমি টেম্পারেচার 200 কম রাখবো তখন তৈরি হবে সোডিয়াম বাইসালফেট, আর যখন 200 বেশি রাখবো তখন তৈরি হবে সোডিয়াম সালফেট। তো কোনটা ভালো? টেম্পারেচার 200 কম রাখা ভালো না 200 বেশি রাখা ভালো? টেম্পারেচার 200 কম রাখাটা ভালো। কেন? কারণ টেম্পারেচার যদি 200 বেশি রাখিস তাহলে তৈরি হয় সোডিয়াম সালফেট, যেটা একটা স্টিকি প্রোডাক্ট। স্টিকি প্রোডাক্ট মানে ও কাঁচের গায়ে, টেস্ট টিউবের কাঁচের গায়ে আটকে যায় এবং টেস্ট টিউবের কাঁচের গায়ে এমনভাবে আটকে যায় যাকে রিমুভ করা কি হয়ে যায়? দুষ্কর হয়ে পড়ে। যাকে রিমুভ করা দুষ্কর হয়ে পড়ে। তো সেই জন্য আমাদের সবচেয়ে বলা হয় টেম্পারেচারটা যদি আমি 200-র নিচে রাখি, 200-র উপরে রাখলে Na2SO4 তৈরি হয়ে যাবে এবং সেক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয়।
নেক্সট হাইড্রোজেন ক্লোরাইডের শনাক্তকরণ। হাইড্রোজেন ক্লোরাইডকে কি করে শনাক্ত করা হয়? তো হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে আমি যদি সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করি তাহলে এখানে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে, সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে, এবং এটা একটা ডাবল ডিকম্পোজিশন বিক্রিয়া, মানে এজিটা প্লাস NO3 মাইনাস H প্লাস Cl মাইনাস। এখানে Ag প্লাসের সঙ্গে Cl মাইনাস যুক্ত করব, AgCl তৈরি হবে, এবং NO3 মাইনাসের সঙ্গে H প্লাস যুক্ত করব, তৈরি হবে HNO3। তাহলে যেই আমি দেখব সাদা অধক্ষেপ উৎপন্ন হয়েছে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করার পর, তার মানে ওটি একটি HCl, ওটি একটি HCl। এছাড়াও আমি যদি লেড নাইট্রেট যোগ করি HCl এর মধ্যে, লেড নাইট্রেট যোগ করি HCl এর মধ্যে, তাহলে যেটা দেখা যায় লেড ক্লোরাইডের একটা হোয়াইট প্রেসিপিটেট পড়ে, লেড ক্লোরাইডের একটা সাদা অধক্ষেপ উৎপন্ন হয়, সাদা অধক্ষেপ উৎপন্ন হয়, প্লাস তার সঙ্গে তৈরি হয় HNO3, তার সঙ্গে তৈরি হয় HNO3। তাহলে হাইড্রোজেন ক্লোরাইডকে কি করে শনাক্তকরণ করা হবে? ওর মধ্যে আমি সিলভার নাইট্রেটও যুক্ত করতে পারি অথবা লেড নাইট্রেটও যুক্ত করতে পারি। সিলভার নাইট্রেট যুক্ত করলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন হবে, লেড নাইট্রেট যুক্ত করলে লেড ক্লোরাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন হবে। তো এই সাদা অধক্ষেপ দেখে আমি বুঝে যাব আমার নমুনাটি HCl। নেক্সট হচ্ছে ছদ্ম হ্যালোজেন বা ছদ্ম হ্যালাইড। এই ছদ্ম হ্যালোজেন বা ছদ্ম হ্যালাইড কি? কিছু কিছু পলি অ্যাটমিক আয়ন আছে, কিছু পলি অ্যাটমিক আয়ন আছে যাদের রাসায়নিক ধর্ম হ্যালোজেনের মতো, যাদের রাসায়নিক ধর্ম হ্যালোজেনের মতো, এদেরকে ছদ্ম হ্যালাইড, এবং ওই ছদ্ম হ্যালাইডের ডাইমার অণুকে কি বলা হয়? ছদ্ম হ্যালোজেন। তাহলে কি বললাম? কিছু পলি অ্যাটমিক আয়ন আছে যাদের রাসায়নিক ধর্ম হ্যালাইড আয়নের মতো বা হ্যালোজেনের মতো, এদেরকে বলা হয় ছদ্ম হ্যালাইড, এবং সেই ছদ্ম হ্যালাইডের ডাইমার অণুকে বলা হয় কি? ছদ্ম হ্যালোজেন। যেমন সিউডো হ্যালাইড আর সিউডো হ্যালোজেন। সিউডো হ্যালাইড বা সিউডো হ্যালোজেন। সিউডো হ্যালাইড কারা? CN মাইনাস, SCN মাইনাস, OCN মাইনাস, এদের রাসায়নিক ধর্ম পুরো হ্যালোজেনের মতো, তাই এদেরকে সিউডো হ্যালাইড বলা হয়। তাহলে এদের ডাইমার অণু কি হবে? CN মাইনাসের ডাইমার অণু হচ্ছে CN2, তাহলে CN2 হচ্ছে ছদ্ম হ্যালোজেন। তাহলে ছদ্ম হ্যালাইডের ডাইমার অণুকে কি বলা হয়? ছদ্ম হ্যালোজেন। ঠিক একই রকমভাবে SCN মাইনাসের ডাইমার অণু কি? SCN2, তাহলে SCN2 কি? ছদ্ম হ্যালোজেন। OCN মাইনাসের ডাইমার অণু কি? OCN2, তাহলে OCN2 কি? একটা সিউডো হ্যালোজেন, একটা সিউডো হ্যালোজেন। তো এই ছিল ছদ্ম হ্যালোজেন বা ছদ্ম হ্যালাইড। নেক্সট আমরা পড়ব SO2 ও Cl2 বিরঞ্জন ধর্মের তুলনা। বিরঞ্জন ধর্মের তুলনা, এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলতে পারিস। এখান থেকেও কোশ্চেন আসার চান্স ভেরি বেশি, এখান থেকেও কোশ্চেন আসার চান্স অত্যন্ত বেশি। তো চলো এটাকে একবার তুলনা করে পড়ি। তো প্রথমে দেখি এদিকে SO2, এদিকে লিখি Cl2। ওকে, প্রথমত দুজনেই শুষ্ক অবস্থায় বিরঞ্জন ধর্ম প্রকাশ করে না। এর আগে বলি বিরঞ্জন ধর্মটা কি। যে সমস্ত যৌগ রঙিন পদার্থকে বা রঙিন বস্তুকে বর্ণহীন করতে পারে তাদেরকে বলা হয়, তাদেরই আছে বিরঞ্জন ধর্ম। সেই ধর্মটাই হচ্ছে কি? বিরঞ্জন ধর্ম। তাহলে কি বললাম? যে সমস্ত যৌগ, মানে যে ধর্মের জন্য যে সমস্ত যৌগ কোনো রঙিন বস্তুকে বর্ণহীন করতে পারে সেই ধর্মকে বলা হয় বিরঞ্জন ধর্ম, এবং সেই বিরঞ্জন ধর্মের অধিকারীকে SO2 এবং Cl2। ফার্স্ট পয়েন্ট যেটা, SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী। SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী।
আসল কথা, SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী বলতে অর্থাৎ SO2 যে পদার্থকে বিরঞ্জিত করছে সেই পদার্থকে তুই যদি কিছুক্ষণ বাতাসে রেখে দিস, দেখবি কিছুক্ষণ পরেই পদার্থটি আবার তার আগের রং ফিরে পেয়েছে। তার মানে SO2 দ্বারা বিরঞ্জন কি অস্থায়ী। কিন্তু Cl2 দ্বারা বিরঞ্জন স্থায়ী হয়। Cl2 দ্বারা বিরঞ্জন স্থায়ী হয়, অর্থাৎ Cl2 যদি কোনো রঙিন পদার্থকে বিরঞ্জিত করে তাহলে দেখা যায় তাকে বাতাসে যদি তুই রেখে দিস তাহলে সে তার পুনরায় আগের রং ফিরে পাবে না। অর্থাৎ SO2 যদি কাউকে একবার বিরঞ্জন করে সে আর কখনোই তার পুরনো রং ফিরে পাবে না। তাই বলা হয় Cl2 দ্বারা বিরঞ্জন কি স্থায়ী। নেক্সট 2 নম্বর, SO2 জলের সঙ্গে বিক্রিয়া করে যে জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে সেটি বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বিরঞ্জন ঘটায়। ওকে, তার মানে SO2 জলের সঙ্গে বিক্রিয়া করে H2SO4 প্লাস এই জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে এবং এই জায়মান হাইড্রোজেন কি করে SO2-র বিরঞ্জন ধর্মের জন্য দায়ী। তো SO2 কি করে এই জায়মান হাইড্রোজেনের সাহায্যে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কোনো রঙিন বস্তুকে কি করে বিরঞ্জিত করতে পারে। 2, ক্লোরিন কি করে? আমরা কিছুক্ষণ আগেই দেখলাম ক্লোরিন জলের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে HCl প্লাস হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে এবং হাইপোক্লোরাস অ্যাসিড অত্যন্ত আনস্টেবল, যেটা বিয়োজিত হয়ে HCl প্লাস জায়মান অক্সিজেন উৎপন্ন করে। অর্থাৎ ক্লোরিন এই জায়মান অক্সিজেনের সাহায্যে যেমন তার জারণ ধর্ম প্রকাশ করে তেমনি তার বিরঞ্জন ধর্মও কি করে প্রদর্শন করে। তাহলে ক্লোরিন আর্দ্র অবস্থায় ক্লোরিন জায়মান অক্সিজেনের সাহায্যে জারণ ক্রিয়ার মাধ্যমে জায়মান অক্সিজেনের মাধ্যমে জারণ ক্রিয়ার সাহায্যে বিরঞ্জন ধর্ম প্রদর্শন করে। তার মানে একটা জিনিস বোঝা গেল যে SO2 হোক বা Cl2 হোক তাদের বিরঞ্জনের জন্য অতি অবশ্যই জল প্রয়োজন। মানে শুষ্ক অবস্থায় না SO2 না Cl2 কেউই বিরঞ্জন ধর্ম প্রদর্শন করে না। তাহলে শুষ্ক অবস্থায় SO2ও বিরঞ্জন ধর্ম প্রদর্শন করে না, শুষ্ক অবস্থায় Cl2ও কি করে বিরঞ্জন ধর্ম প্রদর্শন করে না। নেক্সট, তো চলো আজকের দিনের লাস্ট টপিক চলে যাই। এই গ্রুপ 17-এর লাস্ট টপিক সেটা হচ্ছে হ্যালোজেন হাইড্রো অ্যাসিড। সেটা কি? সেটা হচ্ছে অক্সি অ্যাসিডস অফ হ্যালোজেন। অক্সি অ্যাসিডস অফ হ্যালোজেন। অক্সি অ্যাসিডস অফ হ্যালোজেন। অক্সি অ্যাসিডস অফ হ্যালোজেন। এবার আমরা হ্যালোজেনের অক্সি অ্যাসিড নিয়ে আলোচনা করব। ওকে, হ্যালোজেনের অক্সি অ্যাসিড নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে দিই, ফ্লুরিন কোনো অক্সি অ্যাসিড তৈরি করতে পারে না। ফ্লুরিন কোনো অক্সি অ্যাসিড গঠন করে না, কারণ ফ্লুরিনের কোনো ফাঁকা দ্বিকক্ষক নেই। কারণ এফের কোনো ফাঁকা দ্বিকক্ষক নেই।
ফাঁকা দ্বিকক্ষক নেই। তাহলে যেহেতু ফ্লুরিনের কোনো ফাঁকা দ্বিকক্ষক নেই, ফ্লুরিন কোনো অক্সি অ্যাসিড গঠন করতে পারে না। তো আমরা এখানে যেটা পড়বো অ্যাকচুয়ালি ক্লোরিনের অক্সি অ্যাসিড। কি পড়ব আমরা এখানে? অ্যাকচুয়ালি পড়ব ক্লোরিনের অক্সি অ্যাসিড। ক্লোরিনের অক্সি অ্যাসিড, আমরা এখানে ক্লোরিনের অক্সি অ্যাসিড পড়ব। ক্লোরিনের কি কি অক্সি অ্যাসিড পাওয়া যায়? HOCl, HClO2, HClO3 এবং HClO4। প্রত্যেকের জারণ সংখ্যা আগে বার করে নিই। বার কর জারণ সংখ্যা। এখানে দেখবি ক্লোরিনের জারণ সংখ্যা +1 আসবে, তারপরে দেখবি 2 করে বাড়বে +3, তারপরে দেখবি আরও 2 করে বাড়বে +5, তারপর দেখবি আরও 2 করে বাড়বে +7। ওকে, ফার্স্টেরটা +1 হবে, তারপরে দেখবি +2 করে 2 করে বাড়বে, এইভাবেই বাড়ে। কারণ একটা করে অক্সিজেন যেহেতু যুক্ত হচ্ছে, জারণ সংখ্যাও কী হবে? +2 ইউনিট করে বাড়বে, +2 ইউনিট করে বাড়বে। এবার আমরা জানি যার জারণ সংখ্যা বেশি সেই অ্যাসিডকে ইক অ্যাসিড বলে। তো এই HClO3 আমরা কি বলবো? ক্লোরিক অ্যাসিড। ক্লোরিক অ্যাসিড। এবার বেশি জারণ সংখ্যা থেকেও যদি কারোর জারণ সংখ্যা বেশি হয়, মানে ইক অ্যাসিডের থেকেও যদি জারণ সংখ্যা কারোর বেশি হয়, তাহলে সেই অ্যাসিডকে বলা হবে পার অ্যাসিড, মানে এটার নাম পার ক্লোরিক অ্যাসিড। তাহলে ইক অ্যাসিডের থেকেও যদি কারোর জারণ সংখ্যা বেশি হয়, সেটা হচ্ছে পার অ্যাসিড, পার ক্লোরিক অ্যাসিড। যার জারণ সংখ্যা কম তাকে ক্লোরাস অ্যাসিড বলা হয়, যেমন এটাকে বলা হবে ক্লোরাস আস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড। তো আস অ্যাসিডের থেকেও যদি কারোর জারণ সংখ্যা কম হয়, তাহলে সেই অ্যাসিডকে হাইপো অ্যাসিড বলে, তো এর নাম হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড। এবার এখান থেকে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে, এদের আম্লিকতার সঠিক ক্রম অনুসারে সাজাও। আম্লিকতার সঠিক ক্রম অনুসারে সাজাও। আম্লিকতার সঠিক ক্রম অনুসারে সাজাও। আমরা জানি, আমরা পড়েছি, একই মৌল দ্বারা গঠিত অক্সি অ্যাসিডগুলির ক্ষেত্রে মৌলের জারণ সংখ্যা যত বেশি হয়, তার অ্যাসিডিক স্ট্রেংথও কী হয়? তত বেশি হয়। তো এরা প্রত্যেকেই একই মৌল, ক্লোরিনের অক্সি অ্যাসিড, তার মানে ক্লোরিনের জারণ সংখ্যা যত বেশি হবে, ওদের অ্যাসিডিক স্ট্রেংথও কী হবে? বেশি হবে। তো সবচেয়ে বেশি জারণ সংখ্যা কার? তো সবচেয়ে বেশি জারণ সংখ্যা কার? তো দেখ, HClO4 ক্লোরিনের জারণ সংখ্যা সবচেয়ে বেশি। HClO4 ক্লোরিনের জারণ সংখ্যা সবচেয়ে বেশি। HClO4 ক্লোরিনের জারণ সংখ্যা কি? সবচেয়ে বেশি। HClO4 ক্লোরিনের জারণ সংখ্যা সবচেয়ে বেশি, তাই HClO4 এর আম্লিক ধর্ম সবচেয়ে বেশি। আর HOCl ক্লোরিনের জারণ সংখ্যা সবচেয়ে কম, তাই HOCl এর আম্লিক ধর্ম কি? কম। তাহলে HOCl, তার থেকে বেশি হবে HClO2, তার থেকে বেশি হবে HClO3, তার থেকে বেশি হবে HClO4। লাস্ট এখান থেকে একটা জিনিসই আর পড়তে হবে, জারণ ক্ষমতার ক্রম। জারণ ক্ষমতার ক্রম। আম্লিক ধর্মের ক্রম যা হবে, এদের জারণ ক্ষমতার ক্রম ঠিক তার উল্টো হবে, আম্লিক ধর্মের ঠিক উল্টো হবে। তো আম্লিক ধর্মের যদি ঠিক উল্টো হয়, তাহলে এদের জারণ ক্ষমতা কী হবে? HCOL, HClO2, HClO3, HClO4। ওকে, এটাই 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 তো মোটামুটি এটাই ছিল তোমাদের গ্রুপ 17। তো গ্রুপ 17-এর বলতে পারো প্রায় সমস্ত জিনিস আমি কভার করে দিয়েছি। ভালো করে পড়ে যাও, আমি যেভাবে পড়ালাম গ্রুপ 17টা তোমাদেরকে, ঠিক সেইভাবে গ্রুপ 17টাকে পড়ে যাও। বাড়িতে কোশ্চেন প্র্যাকটিস করো। আমি আশা রাখি আমার ক্লাসটা তোমরা যদি মন দিয়ে করো, মন দিয়ে দেখো, তাহলে অতি অবশ্যই কোশ্চেন প্র্যাকটিস করার সময় বেশিরভাগ কোশ্চেনই তুমি নিজে সঠিকভাবে করতে পারবে। ওকে, অন্য কারোর সাহায্য লাগবে না, কিন্তু তার জন্য তোমাকে মন দিয়ে ক্লাসটাকে দেখতে হবে। তো ক্লাসটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ক্লাসে তোদের সাথে আমার দেখা হচ্ছে। তো বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে।